স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। শরতের আকাশে এবার বর্ষার দাপট, তবু কাশবনে আছে চিরচেনা সাদার নাচন। বাঙালি জীবনে যথারীতি এসেছে উৎসবের নানা উপলক্ষ। পুজো যেতে না যেতেই হাজির হবে ঈদ। খুশির দিনগুলো বরণে প্রস্তুত চারদিক। বিনোদন আর আপ্যায়নে কমতি রাখতে রাজি নন কেউ। এসব নিয়ে আজকের আলোচনা উৎসব বিনোদন। কথা বলতে স্টুডিওতে আছেন রন্ধন বিশারদ আলপনা হাবিব, আছেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন এবং নাটক ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি। স্বাগত আপনাদের। উৎসবের কথা হচ্ছিল, এবার উৎসবে ঈদ এবং পুজোর আয়োজনে আপনার রান্নার অনুষ্ঠানে বিশেষ কোনো চমক থাকছে? আমি যে সাপ্তাহিক রান্নার অনুষ্ঠানটা সবসময় করি, সেটাতে প্রতি পর্বেই কিছু না কিছু পর্ব অনুযায়ী খাবার থাকে। তো অবশ্যই এবার কোরবানি উপলক্ষে তো আছেই, এবং আমার অনুষ্ঠানের নাম হচ্ছে ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। সেখানে একজন করে অতিথি আসেন এবং আমরা সৌভাগ্যবশত এবার ফেরদৌসী রহমানকে পেয়েছি সাথে। তো আমি ওনার সাথেই রান্না করেছি। ঈদের আয়োজনের উপর প্রাধান্য দিবেন আপনি? ঐতিহ্যবাহী রান্না থাকবে নাকি ফিউশন নাকি নতুন ধরনের? সত্যি কথা কি, ঐতিহ্যবাহী রান্না কিন্তু এখন প্রত্যেক মিডিয়ায়, ম্যাগাজিনে, সব কিছুতে ঐতিহ্যবাহী রান্না ছড়াছড়ি। হ্যাঁ, তো সবাই স্বভাবতই একটু নতুন রান্নার প্রতি আগ্রহী, নতুনত্বের প্রতি আগ্রহী। বিশেষ করে কুরবানির দিনে বারোয়ারি রান্না থাকলেও পরে সংরক্ষিত মাংস দিয়ে রান্না করার জন্য যে বিশেষ বিশেষ রান্না, সেটার জন্য মানুষ বেশি আগ্রহী থাকে। তো আমি চেষ্টা করি এই ঈদের যেই মাধ্যমগুলোতে আমি ঈদের সময় আমার নিজের কোনো কিছু দেওয়ার, তখন আমি চেষ্টা করি যে নতুনত্ব আনা যায় এই ধরনের জিনিসগুলি দিতে। আমরা বেশিরভাগ রান্নার অনুষ্ঠানেই দেখি নতুন নতুন রান্না, নতুন আয়োজন নিয়ে আসেন, কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে এই আমাদের নতুন প্রজন্ম যারা এখন আসছেন, তারা তো ঐতিহ্যবাহী রান্নাগুলো, ধরেন আমাদের আগের প্রজন্ম, আমাদের দাদি, নানি, মা, তাদের সঙ্গে তো অনেক রান্না চলে যাচ্ছে। এই ঐতিহ্যবাহী পুরনো রান্নাগুলো মনে করে দেওয়া কি? হ্যাঁ, না সেটা তো বটেই। আপনার ঈদ মানে কিন্তু পোলাও কোরমা ছাড়া ঈদ হয় না। যত যাই বলেন, ওই ট্রলিতে যত রকমের নতুন খাবারই থাকে, ঈদের দিন কিন্তু সবাইকে দুপুরে পোলাও কোরমা বা খিচুড়ি বা ঝাল মাংস খেতেই হয়। হ্যাঁ, তো সেটা তো আছেই। তার সাথে আমি এমফেসিস দিয়েছিলাম, যেহেতু কোরবানির মাংসটা না এমন একটা ব্যাপার, আপনার সবাই একটা স্বাভাবিক কোরবানি করে প্রথম গোশটা আসলেই একটা বড় হাঁড়ি ভরে চড়িয়ে দেয়। হ্যাঁ, কিন্তু তারপরে যখন ডিপ ফ্রিজে বাকিটা থাকে না, ওইটা নিয়ে একটা সংশয় হয়। তো আমরা চেষ্টা করি যে ঈদের সময় এগুলো একটু সোচ্চার করে তুলতে, যে আচ্ছা পরবর্তীতে, কারণ বারোয়ারি রান্নাটা মোটামুটি অনেকেরই জানাই আছে, তারপরেও তার মধ্যে যদি একটু বিশেষত্ব ভরা যায় সেটাও আমরা চেষ্টা করি। এবার আসি একটু মনের খোরাক নিয়ে আপনার সঙ্গে কথা বলি। এইবার ঈদে আপনার কাছে কি পাচ্ছে? আপনি তো একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার। জি, আমার এবার ঈদ উপলক্ষে বেশ কিছু কাজ আসবে। প্রথমত আমার সোলো অ্যালবামটা রিলিজ করব, পসিবলি যদি সম্ভব না হয় একটা মিউজিক ভিডিও করেছি চন্দন চৌধুরীর ডিরেকশনে, ওইটা সব চ্যানেলে অন এয়ার যাবে। মিউজিক ভিডিও কি আপনি সেটাতে মডেল হয়েছে? না, আমি গান পারফর্ম করেছি, মডেল হয়েছে দুজন। একটা আমরা নিউ, এখন মিউজিক ভিডিওগুলোতে আমরা দেখি যে শিল্পীরা নিজেরাই মডেল হচ্ছেন। এটা ভালো দিক, আমরা চিনতে পারি যে কে গানটা করছেন। কিন্তু সেটার জন্য কি আপনাদের আলাদা কোনো পারদর্শিতা রপ্ত করতে হয়, যেমন অভিনয়টা বা ক্যামেরার সামনে দাঁড়ানো? আমার একটা ভিডিও আছে, আপনি দেখেছেন কিনা জানি না, দর্শকরা অনেক দেখেছে। আমার সুস্মিতা একটা গান আছে যেখানে আমাকে 13টা ক্যারেক্টার প্লে করতে হয়েছিল। সেটাই বলছিলাম, অভিনয় কি শিখতে হয়েছে? ওটা না, ওটা ন্যাচারালি আমি যেটা পেরেছি, মানে আমার শেখার বিষয়টা আমি করি না, আমি যেটা ফিল করেছি একটা ক্যারেক্টারের ভিতরে ঢুকে ওইটাই আমি রোল প্লে করেছি। এবং ম্যাক্সিমাম গানের ভিডিওগুলোতে আমি পারফর্ম করি, কারণ আমার গানের লিরিক, টিউন, এটা ফিলিংটা আমার চেয়ে বেটার কেউ বুঝবে না, মডেল বুঝতে পারে না। সো আমারগুলোই প্লে করি। তো মিউজিক ভিডিও একটা আসবে, আর ঝিলিকের অ্যালবামে কাজ করেছি, একটা মিক্স অ্যালবামে কাজ করেছি। এই তো এই কাজগুলো আসবে। আর ঈদের পরবর্তীতে আমার বেশ কিছু কাজ আসবে, সেটা হচ্ছে দেশ আদা লিডার, সৈকত নাসিরের পরিচালনায় একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর একটা মুভি, ওইটার মিউজিক ডিরেকশন করেছি। এটা একটা চলচ্চিত্র? এটা চলচ্চিত্র, ফুল ফ্লেজড। ওটা সঙ্গীত পরিচালনা আমি করেছি। গানও কি করেছেন? গান আমি গেয়েছি, জেমস ভাই গেয়েছে, আর অন্যান্য শিল্পী গেয়েছে। এবং আমার বিশ্বাস যে এই মুভির গানগুলো একটা অফ ট্র্যাক গান করেছে। এখনো কি কোনো গান রিলিজ পায়নি? না, গানগুলো রিলিজ ঈদের পরে। আমরা দেখি যে বলিউডে অনেক চলচ্চিত্রের গানই সিনেমা রিলিজ করার আগেই গান রিলিজ পায়, এবং এতে কিন্তু আরো জনপ্রিয়তা পায়। হ্যাঁ, নিশ্চয়ই। এটা 16 ডিসেম্বরে রিলিজ হবে, তো ওদের তো একটা, তাহলে আপনারাও চলচ্চিত্র মুক্তির আগেই মিউজিক, এটা নভেম্বরের 7 তারিখ থেকে প্রমোশনাল অ্যাক্টিভিটিস শুরু করবে আর কি, থ্রু
মানে ইন্টারনেট বা অন্যান্য যেসব প্রমোশন আছে সেগুলো করবে আর কি নভেম্বর থেকে। রনি ভাই, আপনার কাছে আবার প্রশ্ন, ঈদ আসলে তো আমরা দেখি প্রত্যেকটি টিভি চ্যানেলে অনেক নাটক হয়। এই আমাদের বই প্রকাশনা যেমন 21-এর বইমেলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, নাটকই কি এরকম ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে নাকি? মানে আসলে হ্যাঁ, ঈদ কেন্দ্রিক অনেকটা হচ্ছে, এটা সত্যি কথা। বছরের সবসময় তো আসলে নাটক চলে, 1 ঘন্টা নাটক বলি, আর প্রতিদিন তো সিরিয়াল চলে। কিন্তু ঈদ আসলে অথবা বিশেষ দিবসকে উপলক্ষ করে সবসময় দর্শকদের একটা আলাদা আগ্রহ সবসময় থেকে যায় যে ঈদের ছুটিতে সবাই চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে কি কি নাটক দেখবো। হ্যাঁ, লোকজন একটু টেলিভিশনের সামনে বসে একটু বেশি করে, এবং একটা এক্সপেকটেশন থাকে যে ঈদের নাটকগুলো নিয়ে। তো এইটা তখন নির্মাতাদেরও চ্যানেলদেরও একটু চিন্তা হয় যে অবশ্যই একটু ভালো আয়োজন করে কিছু কাজ উপহার দেওয়ার জন্য। আরেকটা বিষয়, প্রত্যেকটা টিভি চ্যানেল মিলে আমরা যদি দেখি ঈদের সময় প্রচুর সংখ্যক নাটক প্রচারিত হয় ঈদের 5 দিন 6 দিন পর্যন্ত। এখন একজন দর্শকের পক্ষে তো মুশকিল সিলেক্ট করা যে আমি কোন নাটকটা দেখব, কোন অভিনেতাটা দেখব, কোন নির্মাতাটা দেখব। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে চ্যানেল ঘোরাতে ঘোরাতে যেটা সামনে পড়ে সেটাই কিছুক্ষণ দেখে, অনেক ক্ষেত্রে এটা হয়। দর্শকদের জন্য কোনো টিপস আছে কিনা যে তারা কিভাবে সিলেক্ট করে নিতে পারবে যে আমি এই নাটকটা দেখব? মানে প্রথমত আমি মনে করি যে এত নাটক আসলে একটা মানে ইয়েতে ধরেন ঈদে এত নাটক আসলে চলার মনে হয় না কোনো প্রয়োজন আছে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। ঠিক, এর পেছনে কারণটা হচ্ছে বাণিজ্যিক কারণ, যে বাণিজ্যিক কারণ তো অবশ্য থাকেই। বিজ্ঞাপন একটা ভালো তো বাজেট ঈদের মধ্যে, মানে সবগুলা একটা বিজ্ঞাপন ফার্ম বলি অথবা ইয়ে বলি, মানে একটা ভালো বিজনেসের ব্যাপার তো আছেই। কিন্তু যতগুলো নাটক প্রচারিত হচ্ছে তার ভিতরে কিন্তু সবগুলো যে খুব ভালো কোয়ালিটিফুল নাটক হচ্ছে সেটা না। এর মধ্যে কিছু নাটক অনেক ভালো হচ্ছে, মানে ঈদকে কেন্দ্র করে নির্মাতাদের মধ্যে তো একটু আলাদা আয়োজন করার ব্যাপার থাকে। কিছু নাটক অনেক ভালো হচ্ছে, কিছু নাটক অনেক খারাপ হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। কিন্তু এত নাটক দেওয়ার আসলে প্রয়োজন আছে কিনা এটা আমার একটু সংশয় আছে। কারণ আমার মনে হয় যে নাটকের সংখ্যা কমায় যদি কোয়ালিটিটা বাড়ানো যায়, হয়তো একটু ভালো বাজেটের একটু ভালো আয়োজন করে শুধু ওই নাটকগুলোর কথাই চিন্তা করা হলো, অথবা ঈদে শুধু এত নাটকই চালাইতে হবে না, আরো অন্যান্য অনুষ্ঠান হতে পারে। হ্যাঁ, তো অন্যান্য আইডিয়ার অনুষ্ঠান, অনেক ডিফারেন্ট আইডিয়ার অনুষ্ঠান হতে পারে একটা ঈদে। তো এটাই যে এখন দর্শক আসলে কোনটা থেকে কোনটা দেখবে। আবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, গত ঈদে বেশ অনেক কাজ করে ফেলেছি, কারণ এবার ঈদে কাজ করব না জন্য। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার সিনেমার কাজ শুরু হবে, এ কারণে আগের ঈদে একটু বেশি চাপ নেওয়া হয়ে গেছে। তো যখন একটার পর একটা নাটক যাচ্ছিল, প্রায় প্রত্যেক দিনে আমার নাটক ছিল, তো আমার নিজের উপরেও যেরকম প্রেশার পড়ে যে সবগুলা নাটককে ঠিকঠাক মতো প্রেজেন্ট করা একটা আমার জন্য চ্যালেঞ্জ, দর্শকও কিন্তু সবগুলা নাটককে পিক করে দেখবে সেটাও একটা চ্যালেঞ্জ। আর একটা বড় বিষয় হচ্ছে বিজ্ঞাপন যখন চলতেই থাকে তখন দর্শক কিছুক্ষণ পর ফেসবুকে হয়তো খুব ভালো লাগছে তার, তখন খুব নেগেটিভ কমেন্টস করা শুরু, ভাই নাটকটা দেখতে লাগছিলাম, এটা কি আপনারা নষ্ট করে দিলেন, সেই ইউটিউবের লিঙ্কটা দিন। এই জায়গাটায় সমন্বয় করা কিভাবে, বিজ্ঞাপন এবং নাটক সুষম বন্টন কিভাবে সম্ভব? আপনাদের কাছে কোনো ইয়ে আছে? সুষম বন্টন একটা বড় চ্যালেঞ্জ, কারণ বিজ্ঞাপনও প্রয়োজন, আপনি যেটা বলছিলেন নাটকের জন্য, আবার বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে যেন নাটকটাও ঠিকমতো দেখা যায় সেটাও জরুরি। এটা আসলে চ্যানেল কর্তৃপক্ষ যারা বিজ্ঞাপন দেয় তারা এবং নির্মাতা সবাই একসাথে বসে আসলে জিনিসটাকে মানে সমন্বয় করতে হবে। হ্যাঁ, একটা নাটকে যে পরিমাণ বিজ্ঞাপন যাচ্ছে সেটা আসলে অ্যাকসেপ্টেবল না কোনোভাবেই না। হ্যাঁ, নাটকের জন্য বিজ্ঞাপন না, বিজ্ঞাপনের জন্য নাটক কেন, যে কোনো অনুষ্ঠানে করে একটা সিকোয়েন্স মানুষের মাথার মধ্যে ঢুকছে, ঠিক তখনই কাট, এবং একটা না মানে এত মানে বড় ডিউরেশনের বিজ্ঞাপন যাচ্ছে, ওটা সে অলরেডি ভুলে গেছে, ওই ফিলটা চলে গেছে। আবার যখন ব্যাক করে তখন কিন্তু আসলে একটা মানুষকে নতুন করে কাহিনীটাকে লিংক করানো টাফ। আবার সে অন্য চ্যানেলে সুইচ করে তখন কিন্তু দেখে ফেলে। এই কারণে ইউটিউবের প্রতি মানুষের খুব ঝোঁক দেখতে পাচ্ছি আমি গত ঈদ থেকে। কিন্তু সেটাতে তো আসলে কেউই লাভবান হচ্ছে না, মানে আমাদের অবশ্যই লাভবান হচ্ছে না। যে আরেকটা বিষয়, যেমন আগে ঈদের নাটক, মানে ঈদের নাটকের কিছু ক্যারেক্টার দাঁড়িয়ে গিয়েছিল, যেমন আমরা যদি আমজাদ হোসেনের কথা মনে করি, জব্বার আলী, কিংবা তারও আগে আরো অনেকগুলো। এই ইদানিংও কিন্তু কিছু কিছু নাটক, যেটা আপনি বলছিলেন কিছু ভালো নাটক অবশ্যই হচ্ছে, কিছু চরিত্র ঈদের সময় আরমান ভাইয়ের কথা উল্লেখ করতে পারি, এরকম কিছু কিছু ভালো কাজ হচ্ছে। তো এই ব্যাপারে কি আপনারা জোর দেন যে একটা চরিত্র বা একটা নাটক বা একটা নাটকের সিকুয়াল, এটা বেসিক্যালি যেটা হয় বাংলাদেশে প্রথম যখন ঈদে পর্ব নাটকের ইয়ে শুরু হলো, সম্ভবত আমারটাই বোধহয় প্রথম, আমি হচ্ছে বিহাইন্ড দ্য সিন নামে আমি একটা নাটক তৈরি করেছিলাম 5 পর্বের। ওটা বেশ সাকসেসফুল একটা প্রোডাকশন ছিল,
এরপর থেকে এনটিভিও এটার কন্টিনিউশন করেছে এবং পরবর্তীতে অন্য চ্যানেলগুলো দেখলাম যে এই 5 পর্ব 7 পর্বের নাটকটা কন্টিনিউ। এর মধ্যে যেটা হয় যে ক্যারেক্টারগুলো জনপ্রিয় হয়ে যায়, এই ক্যারেক্টারগুলো জনপ্রিয় হয়ে যায় একটু ভালো মানের নাটক হলে। আপনি কি মনে করেন মানুষ অপেক্ষা করে যে মানুষ অবশ্যই অপেক্ষা করে আমাকে যেমন পরবর্তী ঈদে আমাকে নক করা শুরু করলো যে ভাই বিএনএসিনের সিকুয়েল আসবে কবে, ভালো নাটক হলে সেটার দর্শক আছে অবশ্যই আছে। হ্যাঁ, এই যে আরমান ভাই আবার আরো অনেকগুলো যেটাই আপনি বললেন আর কি, অবশ্যই। তো ডেফিনেটলি ওয়েট আমরা একটু আবার খাবার দাবারের প্রসঙ্গে আসি। আচ্ছা, বাঙালির উৎসবে মানে আমাদের উৎসবের খাদ্যাভ্যাসে কি কোনো পরিবর্তন এসেছে বলে মনে করেন? আর যদি এসে থাকে সেটার পিছনে এই যে আমাদের নানা রকম রান্নার আয়োজন আমরা বিভিন্ন চ্যানেলে দেখে যাই, তার ভূমিকা কতটা? আচ্ছা, আমি যেটা বলবো উৎসবে কিন্তু ট্র্যাডিশনটা পারিবারিকভাবে বিশেষ করে মানে আমাদের দেশে যারা থাকেন তাদের সাথে প্রবাসীদের মধ্যেও উৎসবে কিন্তু ট্র্যাডিশনাল খাওয়াটার চলটা ওরা বেশি ধরে রেখেছে। আমাদেরও যদি ময়মুরব্বীর সাথে থাকেন তাহলে কিন্তু ওই মানে টিপিক্যাল ধারাবাহিক মানে আমাদের যা চিরাচরিত খাবার আমরা সেগুলোই খাই। নতুন নিউক্লিয়ার ফ্যামিলিদের মধ্যে একটু মডার্নাইজ হয়েছে আমি বলবো। আর রান্নার অনুষ্ঠানের হয়েছে কি আজকাল এত চ্যানেল, এত রান্নার অনুষ্ঠান, এত পত্রিকা, হ্যাঁ এত পত্রিকায়ও এত রান্না। তবে আমি দেখছি যে আজকাল বড়দের চাইতে বাচ্চারা কিন্তু বেশ ইন্টারেস্টেড রান্নার ব্যাপারে, এবং এদের যে মানে বাচ্চারা বলতে আপনি নতুন জেনারেশন না, আমি বলি আপনার 5-6 থেকে বাচ্চারা, এবং এদের যে রান্নার প্রতি ঝোঁক, বিশেষ করে মাস্টার শেফ জাতীয় অনুষ্ঠানগুলি দেখে মানে তারা রীতিমতন খাবার স্বাদ, যে আমরা এই বয়সে হাঁ করে থাকতাম, হ্যাঁ ওরা একেবারে স্বাদ যাচাই বাছাই করতে শিখে গেছে। তো এইটা কিন্তু নিউ জেনারেশনের উপরে একটা নতুন পদক্ষেপ। আমি বলবো যে এই কুকিং চ্যানেলগুলো ওদের মধ্যে কিন্তু রান্নার প্রতি আগ্রহ, আগে যেমন মেয়েরাই শুধু রাঁধবে ছেলেরা রাঁধবে না, শুধুমাত্র শাহী বাবুর্চি হলেই ছেলে হবে, হ্যাঁ এই জিনিসটা এখন কিন্তু থাকছে না। এখন নিউ জেনারেশনের মধ্যে ছেলে মেয়ে নির্বিশেষে তারা কিন্তু রান্নাঘরের দিকে আগ্রহী হচ্ছে। তবে আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ধরেন এখন পুজো এবং ঈদ দুটো একসঙ্গে আসলো, আমরা পত্র পত্রিকায় দেখতে পাই বা ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো দেখতে পাই যে ওদের মানে ওই পার বাংলায় এই পুজোকে সামনে রেখে নানা রকম সিডি প্রকাশ হচ্ছে বা মিউজিক অ্যালবাম আসছে অনেক। আমাদের দেশে কি সেই পরিমাণে হয়? ধরেন একটা সময়ের কথা বলি, আমি যখন আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ স্টার্ট করেছিলাম 2000-2001 সাল, তখন কিন্তু ঈদ বা পুজো এই বিষয়গুলোর সাথে একটা সিডি ক্যাসেট গান শোনাটা একেবারে অঙ্গাঙ্গিভাবে ছিল। আমার মনে আছে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় জোর জোরে মানে লাউড স্পিকারে বড় বড় করে গান প্লে হতো। এখন এই টেকনোলজি আসার ফলে এখন অনেক গান পপুলার হচ্ছে থ্রু মোবাইল, ইন্টারনেট, আপনার ইউটিউব, কিন্তু এই সিডি ক্যাসেটের সেই জায়গাটা এখন আসলেই আমাদের সেটা কি ইন্ডাস্ট্রির জন্য একটা বড় মানে অবশ্যই একটা ফিজিক্যাল সিডি কেনা, এটার ভিতরে একটা আর্টিস্টের ইমোশন, ড্রিম, রাত জাগা সবকিছু বোঝা যায়। কিন্তু একটা আর্টিস্ট কিভাবে একটা লেয়ারে একটা গীতিকারের নাম থাকে, একটা ক্রেডিট লাইন থাকে, সে এখন কিন্তু একটা ইউটিউবে একটা ক্লিক করে গান শুনছে, কোনো ক্রেডিট লাইন নাই। এটার আসল পরিচয় কে গান লিখেছে, কে শুরু করেছে, কেউ কিছু জানছে না। একটা চাইনিজ মোবাইলে দেখা যাচ্ছে যে একটা দোকান থেকে, কম্পিউটারের দোকান থেকে 20 টাকা দিয়ে 200 গান নিয়ে নিচ্ছে। একটা পরিচয়হীন একটা ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। এটা খুবই অ্যালার্মিং। আগে হতো কি আমরা একটা অ্যালবাম কিনলে, একটা সিডি অ্যালবাম কিনলে একটা শিল্পীর যে কত ধরনের ভ্যারিয়েশন সেটা আমরা জাজ করতে পারতাম, যাচাই করতে পারতাম তার কোন কোন গানগুলো হিট, সেগুলো এটা ইউটিউবে করা এই যে এর থেকে কিভাবে সম্ভব? কোনো এটা অবশ্যই সম্ভব। আমাদের টোটাল মিউজিক ইন্ডাস্ট্রি যারা আছে, গীতিকার, সুরকার, লেবেল কোম্পানি এবং থ্রু গভর্নমেন্ট আপনাকে এটাকে প্রোটেক্ট করতে হবে। আপনি একটা ফেসবুক 6 মাস বন্ধ করে রাখছিল, সেটা তো সম্ভব হয়েছে। আপনার যদি এই পাইরেসিগুলো প্রোটেক্ট করতে পারে, আপনার লিগালাইজ, আপনি যদি একটা ইউটিউবে গান দেখবেন, এটাকে আপনাকে রেভিনিউ শেয়ার করতে হবে যারা এটার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হোল্ডার। যাইতেই পারে, কিন্তু সেটাকে আসলে যে লিগ্যাল করাটা, যে অবশ্যই রেভিনিউ শেয়ারিং এর জায়গাটা রেভিনিউ শেয়ারিংই হচ্ছে না। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, একটা বিরতি নিয়ে আসি, এই বিষয়ে আমরা আলোচনা করব। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পর, সাথেই